নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। রাজনীতিবিদরা সাধারণত রুটিন বদলি বলে এড়িয়ে যান আর প্রশাসনিক কর্তারা মুখে কুলু পাতেন, কিন্তু পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে বিস্ময় হয় এবং বিস্ময় মনে হয় এই ভেবে যে একেবারে নিরপেক্ষ রাজধর্মের লকারে ঢুকিয়ে সেই লকারের চাবিটা যদি পুকুরে ফেলে না দেয়া হয় তাহলে বোধহয় বীরভূমে এক্স্যাক্টলি এটাই হয়। তার কারণ বীরভূমে তার কথাই আইন, তার কথাই রাজধর্ম আর তার ইচ্ছেই প্রশাসনের ইচ্ছে। তিনি অনুব্রত মণ্ডল। আজকে এই বিতর্কে আমাদের প্রথম প্রশ্ন। 24 মাসে 4 জন ওসি আর 4 জন এসপি বদল। বীরভূমের আসল পুলিশ কর্তা শ্রীযুক্ত অনুব্রত। আমার সঙ্গে এই বিতর্কে আছেন, আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা, আছেন সোমনাথ সিনহা রায়, তৃণমূল কর্মী। আমি প্রথমে একেবারে জয়প্রকাশ বাবু একটা ঘটনা দিয়ে আসব। এই তৃণমূল সরকারের জামানায় প্রথম পুলিশ খুন কে? দুবরাজপুর থানার ওসি অমিত চক্রবর্তী। অমিত খুন হলেন ঠিক যেভাবে অনুব্রত বাবু বলেছিলেন যে বোমা মারুন পুলিশকে, সেই বোমার আঘাতে। অ্যাকিউজডকে শেখ আলম, দুবরাজপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল কর্মাধ্যক্ষ। এটা বড় পরিচয় নয়, তার থেকেও বড় পরিচয় যে অনুব্রত বাবুর একেবারে ডান হাত। 55 দিন এই ওসি অমিত বাবু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন, তারপর হার স্বীকার করলেন। এখনো অবধি আপনি কথা বলছি অধরা শেখ আলম। এফআইআর বিজেপি করেনি, সিপিএম করেনি, কংগ্রেস করেনি, কারা করেছিল? সুমোটো পুলিশ। এখনো অবধি অ্যাকিউজড, 1 নম্বর অ্যাকিউজ শেখ আলমের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, করেনি। আটক করেছে, করেনি। গ্রেফতার করেছে, করেনি। কি বলবেন? অনুব্রত ডান হাত বলে। শেখ আলমকে জানেন কি, যে দুবরাজপুরে গেলে আপনিও দেখতে পাবেন, দেখবেন চা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, পার্টি অফিসে ঢুকছে, শুধু পুলিশ দেখতে পায় না। সুদীপ্ত ঘোষ বোলপুরে মত্ত অবস্থায় ঢুকে থানায়, শেখ আলম বাঁ হাত হলে সুদীপ্ত বাবু ডান হাত। মত্ত অবস্থায় আমরা দেখিয়েছি, আমি বলছি শুনুন, অফিস করছেন এবং অফিসের বড় কর্তা বলছেন রোজ আসছে। ঘটনার দিন তো সেটা তো বলেইছে, ওখানে পুলিশই তো কেস করেছে। তৃণমূলের যুব তাজা নেতা মত্ত অবস্থায় পুলিশকে মারলো গিয়ে রাত্রেবেলায় গিয়ে, তো তার বিরুদ্ধেও কিছু হয়নি। আর আপনাদের যে লেখাটা দেখলাম তাতে আপনারা বলছেন যে অনুব্রতই কি পুলিশ কর্তা কিনা, তা তো নয়। পুলিশ কর্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যার অর্গানাইজেশন ভালো তাকে প্রোটেক্ট করবেন। অর্গানাইজেশন ভালোর অর্থ কি? শেষ পর্যন্ত সংগঠক হলে শেষ পর্যন্ত যাবেন। সংগঠক হওয়ার কি তকমা বা পরীক্ষাটা কি? জোর যার বুথ তার, যে ভোটে জিতিয়ে আনতে পারবে তাহলেই আমার সে হচ্ছে লোক। নীতি নেই, শৃঙ্খলা নেই, মানুষের শান্তি নেই। একদল মুসলমানকে আরেক দল মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তাতেও ঠিক আছে। একটা মুসলমান সমাজকে দুভাগে ভাগ করে দাও, তাতেও ঠিক আছে। একদল মুসলমানকে দিয়ে আরেকটা মুসলমানের ভিলেজ, গ্রামকে গ্রাম পুড়িয়ে দাও, সেটাও ঠিক আছে। কিন্তু ভোট যদি করাতে হয়, অনুব্রতকে দরকার। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি অসহায় দেখুন। এদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। সুদীপ্ত ঘোষ ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ দেখতে পাচ্ছে না। আর একটা শুধু নপরাজিত বলে একজন ভদ্রলোক ছিলেন, তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় কোনটা কেউ যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে উর্দি পরে, পায়ের প্যান্ট গুটিয়ে, জুতো খুলে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় প্রসাদ বিতরণ করা। নপরাজিত নয়, উনি হচ্ছেন যিনি আমাদের রঞ্জিত পাচনন্দা। ও তাহলে নাম আছে আমার, তাই জন্য আমি এই প্রসঙ্গে আসবো। কিন্তু অনেকে বলছেন যে আমাদের এই বিষয়টাই ভুল। তার কারণ আসলে ওসি তো ছিলেন না যারা বদলি হয়েছেন, আসলে এসপি তো ছিলেন না সেই 4 জন যারা বদলি হয়েছে। বীরভূমে ওসি বলুন বা এসপি বলুন একজনই, অনুব্রত মণ্ডল। কেন বলছি দেখাবো। গত 24 মাস এর মধ্যে বীরভূমের 4 জন পুলিশ সুপার এবং পারুই থানার 4 জন ওসি বদল। কিন্তু কেন এমন ঘন ঘন বদলি? বিরোধীদের দাবি, বীরভূমে পুলিশের সবচেয়ে বড় কাজ হলো অনুব্রত মণ্ডলকে খুশি করা। আনুগত্য প্রকাশে এতটুকু খামতি হলেই বদলি। তিনি জেলার আসল পুলিশ কর্তা। গত 2 বছরে বীরভূমে পুলিশ সুপার বদলির ধারা শুরু হয়েছিল ঋষিকেশ মিনাকে দিয়ে। ঋষিকেশ মিনা
বীরভূমের পুলিশ সুপার পদে যোগ দেন 2012-র 11ই জানুয়ারি, বদলি হন ওই বছরেরই 7ই নভেম্বর। লোবাকাণ্ডের জেরে ঋষিকেশ মিনার ওপর কোপ পড়ে বলে বিভিন্ন মহলের দাবি। মুরলীধর শর্মা 2012-র 7ই নভেম্বরই দায়িত্ব নেন মুরলীধর শর্মা। 2013-র 14ই আগস্ট বদলি করে দেওয়া হয়। বিভিন্ন ঘটনার তদন্তে অনুব্রত অনুগামীদের কথা মতো কাজ করেননি বলেই নাকি মুরলীধর শর্মাকে বদলি করা হয়। নানা মহলে এমনই জল্পনা। সি সুধাকর 2013-র 14ই আগস্ট দায়িত্ব নেন সি সুধাকর, কিন্তু 2014-র 21শে জানুয়ারি তারও বদলি। লাভপুর গণধর্ষণ কাণ্ডের জেরে তাঁর বদলি হয় বলে সূত্রের খবর। অলোক রাজোরিয়া এবছরের 21শে জানুয়ারি বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব পান অলোক রাজোরিয়া। তিনি এখনও জেলা পুলিশের দায়িত্বে রয়েছেন। যদিও লোকসভা ভোটের সময় মাঝে কিছুদিন অলোক রাজোরিয়াকে পশ্চিম মেদিনীপুরে বদলি করেছিল নির্বাচন কমিশন। দায়িত্ব দেওয়া হয়েছিল রশিদ মুনির খানকে। লোকসভা ভোটের পর ফের বীরভূমে পুলিশ সুপার পদে বহাল করা হয় অলোক রাজোরিয়াকে। পুলিশ সুপারের মতো গত 2 বছরে পারুই থানার 4 জন ওসিকেও বদলি করা হয়েছে। সম্পদ মুখোপাধ্যায় 2012-র 5ই সেপ্টেম্বর পারুই থানার ওসি হন সম্পদ মুখোপাধ্যায়। পরের বছর 13ই আগস্ট তার বদলি। অনুব্রত বিরোধী গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগ ওঠার কারণেই বদলি হতে হয় বলে বিভিন্ন মহলের দাবি। নীলোৎপল মিশ্র 2013-র 16ই আগস্ট পারুই থানার ওসি হন নীলোৎপল মিশ্র। বদলি হন পরের বছর 4 জুলাই। অনুব্রত ঘনিষ্ঠদের কথা উপেক্ষা করে হৃদয় ঘোষের বিরুদ্ধে এফআইআর না করার জেরেই তাঁর ওপর কোপ পড়ে বলে দাবি বিরোধীদের। রামকানাই চক্রবর্তী 2014 4 জুলাই থেকে এবছরের 10ই অক্টোবর পর্যন্ত পারুই থানার ওসির দায়িত্বে ছিলেন রামকানাই চক্রবর্তী। অনুব্রত অনুগামীদের দাবি তিনি বিজেপির হয়ে কাজ করছিলেন, তাই কি বদলি? প্রশ্ন বিরোধীদের। প্রসেনজিৎ দত্ত 10ই অক্টোবর থেকে পারুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত। সম্প্রতি দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হন তিনি। তারপর থেকে হাসপাতালে। এখন পারুই থানার ওসির দায়িত্বে কার্তিক মোহন ঘোষ। পুলিশ মহলের একাংশের দাবি এভাবে বদলি হওয়ার ভয়ই তাদের বাধ্য হয়ে শাসক দলের হ্যাঁ হ্যাঁ মেলাতে হয়। মাস যেতে না যেতেই বাক্স প্যাটরা বাঁধতে কার আর ভালো লাগে? এবিপি আনন্দ। ঋতব্রত, আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে যারা গ্রেফতার হননি, কিন্তু এইরকম ঘটনাও আজকে প্রকাশ্য আদালতে দিবালোকে ঘটেছে যে একজনকে 2বার গ্রেফতার করেছে পুলিশ। এবং বিচারপতি এই প্রশ্ন তুলেছেন যে ল কোথায়? আপনাদের কাছে শুধু তো অর্ডার আছে। মানে একবার গ্রেফতার হয়ে গেছিল, প্রডিউস হয়ে গেছিল, আবার তাকে করেছে। আসলে কালকে কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হলো। আমাদের প্রতিনিধি দল কালকে ওখানে গেছিলেন, পুলিশের সঙ্গে নানান সময় ইন্টারঅ্যাকশন হয়েছে। আমরা একদম জানিয়ে গেছিলাম যে আমরা এই কজন যাব। 144 আপনারা ভেঙেছেন, গ্রেফতার হয়েছে। না এইখানে আমি একটু বললে সুবিধা হবে। যখন চৌমণ্ডলের আগে আমাদের আটকানো হলো, আগে আমাদের জানানো হয়নি 144 আছে, তখন বলা হলো যে 144 আপনারা এগোতে পারবেন না। তখন হলো কোথায় 144? বলছে একটু আগে থেকে। তখন আমরা বলছি আমাদের কাছে ইনফরমেশন আছে, আমি একজন এমপি, যারা আছেন তারা এমএলএ সবাই, আমাদের কাছে ইনফরমেশন আছে আরেকজন এমপি গেছেন। বলছে না, আমরা দায়িত্ব নিয়ে বলছি কেউ জাননি। এই বলতে বলতেই যিনি গেছিলেন অভিজিৎ বাবু, তার গাড়ির কনভয় ফিরছে। এবার একটা যাতা অবস্থায় কন্টিনিউয়াসলি বলছে, তখন বলছে ঠিক আছে আপনারা তাহলে যান, ওই অবধি যেতে পারেন। তার আগে কিন্তু কনস্ট্যান্টলি আর আরেকজন অফিসার, এসডিপিও নয়, আরেকজন অফিসার, তিনি বলছেন ওপরতলার নির্দেশ আছে, আপনাদের যেতে দেয়া যাবে না। তো এটা বলার পর তাকে আর সামনে ছিলেন না, পিছিয়ে, কারণ মিডিয়া ছিল। এই করতে করতে গ্রামের আল ধরে দুদিক থেকে বেশ 50-60 জন মহিলা সংবাদ মাধ্যমের কাছে ফুটে যাচ্ছে। তারা এসে বলছেন যে আপনারা যান, ওরা আমাদের সঙ্গে আপনাদের কথা বলতে দিতে চায় না। এবং এই যে পুলিশের দুটো চেহারা, ওই মহিলারা বলছেন, যাদের কোনো সব পুরুষ গ্রাম ছাড়া হয়ে গেছেন, যে পুলিশ শাবল নিয়ে তৃণমূল কর্মীদের সাথে আলমারি ভেঙে সোনা দানা পর্যন্ত লুট করেছে। এবার তারপর আমরা যখন ওই পোর্শনে পৌঁছালাম, সেখানে আমি পাশাপাশি আমি 2 চেহারার কথা বলছেন, আমি বলছি এক পুলিশ 2 মুখ। এই তৎপরতা যদি পুলিশ সেদিন দেখাতো, যেদিন মাস্টার বাহিনীর তাণ্ডব চলছিল, 3টে প্রাণ আমরা না, সে তো হতো। সেখানে তো আবার ফুটেজে আছে না, মুড়ি তেলে ভাজা খেয়ে নিয়ে তারপর ইন্টারভেন করবে, মুড়ি নারকেলের সিকুয়েল। এখন এই যে সমস্ত কিছুর মানে আমি মালিক, জেলার মালিক, মানে ওখানে জেলার ইজারা তাকে দেয়া আছে অনুব্রত মণ্ডলকে। তারপরে আমরা যখন পৌঁছেছি, কালকের ঘটনাটা এই জন্য তখন বলছে যে না 144। তা আমরা বলছি আমরা 144 মেনেই যাব, 144 মেনে 1-2 করে যাব। তখন বলছে না, গেলে আইন শৃঙ্খলা, আমরা আইন শৃঙ্খলা মেনটেন করাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নর্মালি প্রশ্ন উঠছে যে এই যে 3 জনের প্রাণ চলে গেল, কালকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখলাম, হঠাৎ করে যখন বলছে যে 100 আপনাদের এবার অ্যারেস্ট করা হবে, মিডিয়া দেখেছে 1000 খানেকের ওপর লোক, গ্রামবাসী বেরিয়ে চারিদিক থেকে জড়ো হয়ে গেছেন এবং দাবি তুলেছেন
যে এনাদের গ্রেপ্তার করতে হলে আগে আমাদের গ্রেপ্তার করতে হবে। এবং পুলিশই সন্ত্রাসের কথা যে উঠছে, মানে ওই মহিলারা তারা ক্যামেরায় একদম বলেছেন যে কি হয়েছে, কিভাবে কি হচ্ছে। আমি একটা এই প্রসঙ্গে একটা পয়েন্ট, এবার এই পুলিশই আবার মানে অনুব্রত হয়তো চেয়েছেন বলে এক জায়গায় সক্রিয় হয়েছে, টিউবওয়েল পর্যন্ত ভেঙে দিয়েছে চৌমণ্ডলে। আর আপনি কসবা সত্তরে দেখুন ওই যে বোমা, তাজা বোমা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন ডাক্তার, 4 জন নার্স, 800 তাজা বোমা। পুলিশ বলছে অফিসিয়ালি আনক্লেম। আচ্ছা, বোমা যদি কেউ রাখে সে পুলিশকে গিয়ে বলবে বোমা আমার? সবাই জানে ও বোমা কার, কোথা থেকে কে রেখেছে। সেই চাবি ওখানে যিনি সরকারি কর্মচারী, তার যে চাবি রয়েছে সে চাবিতে স্বাস্থ্যকেন্দ্র খোলে না, তিনি বলছেন দাদার ছেলেদের কাছে আছে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন। আমি যাব সন্দীপবাবুর কাছে, কিন্তু এই যে বদল, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে দ্রুত কখনো ওসি কখনো এসপিরা বীরভূম থেকে বদল হচ্ছে, নাকি তাদের বদলি হতে বাধ্য করা হচ্ছে, সেটা কি পুলিশ রুল বুক অনুযায়ী আইনসম্মত, বা পুলিশের রীতি কি বলছে? দেখুন, হুটহাট বদলি, আমলা থেকে পুলিশ অফিসার, কাজ পছন্দের না হলেই ট্রান্সফার, দায়িত্ব পুরোপুরি বুঝে নেওয়ার আগেই তল্পি তল্পা গুটিয়ে অন্য জায়গায় পারি। এ রাজ্যে এটাই কার্যত দস্তুর হয়ে দাঁড়াচ্ছে বলে দাবি বিরোধীদের। শাসকের কুনজরে পড়ামাত্র বদলির হাজারো অভিযোগ রয়েছে। পার্ক স্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীর তত্ত্বের উল্টো পথে হাঁটার পর সরতে হয়েছিল দময়ন্তী সেনকে। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের কথা না শোনাতেই নাকি সিআইএফ এর ডিআইজির পদ থেকে বদলি হয়েছিল মনোজ ভার্মার। এবিপি আনন্দ সাংবাদিক প্রহৃত হওয়ার ঘটনায় নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার পর যাদবপুরের ডিসির পদ থেকে সরতে হয় বিশ্বরূপ ঘোষকে। রাজনীতির রং না দেখে ব্যবস্থা নেওয়াতেই নাকি শাসকের বিরাগভাজন হয়ে বাঁকুড়ার পুলিশ সুপার পদ থেকে বদলি হতে হয়েছিল প্রণব কুমারকে। পুলিশ অফিসার কিংবা আমলাকে বাগে আনতে না পেরে কম্পালসারি ওয়েটিং এ পাঠানোর অভিযোগও এ রাজ্যে ঝুড়ি ঝুড়ি উঠেছে, যার অন্যতম উদাহরণ এসজেডি এর দুর্নীতিকাণ্ডের নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার পরই আইপিএস কে জয়রামনকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের বক্তব্য, পুলিশের যোগ্য নেতৃত্বের অভাবের দরুনই আজ পুলিশকে নিয়ে এভাবে ছেলে খেলা করা হচ্ছে। একটা জেলাতে কিন্তু আমি মনে করি, এখনও মনে করি, যে প্রধান যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান পুলিশের, তিনি হচ্ছেন এসপি, তিনি হচ্ছেন লিডার অফ দ্য টিম। এখন কি হয়েছে, আনফর্চুনেটলি এই যে লিডারশিপ, সেই লিডারশিপটা নেই। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের মতে রাজনীতিবিদরা ইচ্ছে মতো পুলিশ অফিসারদের বদলি করলে একটা সময় গোটা কাঠামোই ভেঙে পড়ার জোগাড় হবে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি অরুণ প্রসাদ মুখোপাধ্যায়ের বক্তব্য, পুলিশ বা সরকারি অফিসারদের বদলির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকা উচিত, অতীতেও ছিল। সাধারণভাবে সেগুলি মানা হতো, হঠাৎ করে কাউকে বদলি করা উচিত নয়, যদি না সেই অফিসার সম্পর্কে এমন কোনো খবর থাকে যে তার সঙ্গে দুষ্কৃতীদের যোগ আছে বা তিনি ঘুষ নিচ্ছেন। এরকম হলে সরানো উচিত। সেরকম না হলে কাউকে হঠাৎ করে সরানো হলে আত্মসম্মানে লাগে, তাহলে আত্মসম্মান নিয়ে অফিসাররা কাজ করবেন কি করে? অর্থাৎ প্রত্যেকেরই বক্তব্য, পুলিশকে আইপিসি সিআরপিসি মেনে কাজ করতে দেওয়া উচিত, বদলির ভয় দেখিয়ে রাজনীতির ম্যানুয়াল মানতে বাধ্য করা উচিত নয়। এবিপি আনন্দ। সন্দীপদা, সেই দিন দূরে নেই যেখানে বাড়িতে চুরি ডাকাতি হলেও কিন্তু সাধারণ মানুষ পুলিশের কাছে যাবেন না, রাজনীতিবিদদের কাছে যাবেন, তাতে কাজটা তাড়াতাড়ি হবে। না, সেই সময়টা এসে গেছে, ওটা দেরি নেই। আমার ভালো লাগলো তরুণ আমাদের নেতৃত্বে আছেন ঋতব্রতবাবু, পুলিশের এই আচরণে উনি ক্ষুব্ধ। নতুন দেখছেন যে পুলিশ শাসক দল হয়ে পুলিশ কাজ করে, যে খুন খারাপি হলেও পুলিশ গিয়ে শাসক দলের কাছে যায়, এটা বহুদিনের ব্যাপার। এবং এটা সবকটি রাজনৈতিক দলের যোগসাজশে তাদের কৃতকর্মের জন্যই এই অবস্থা, যার জন্য সুবিধাটা পান শাসক দল এবং মানে দুঃখের শেষ থাকে না সাধারণ মানুষের। এটা কোনো আলাদা করে নয়, বহুদিনের এই স্বাধীনতার পরে সাড়ে তিন দশক ধরে পুলিশের আচরণের ক্রমাগত অবনতি বিভিন্ন রাজ্যে, মানুষ বা পুলিশের এই যারা যেটা করা উচিত তার থেকে অনেকটা সরে যাচ্ছে বলে একটা ন্যাশনাল পুলিশ কমিশন হয় সবকটি দলের সঙ্গে কথা বলে 1979 সালে, এবং সেখানে খুব বিশিষ্ট মানুষেরা যারা ছিলেন ওখানে খুব গুরুত্বপূর্ণ এটা, তারা মিলে ন্যাশনাল পুলিশ কমিশন থেকে ওরা করে নিয়ে সেই ওরা 1981 সাল বাজেটে তারা কতগুলো রেকমেন্ড করেন। এবং প্রথম যখন হন তখন ওই যে কমিশনটা হয় তখন জনতা দল, তারপরে কংগ্রেস দলে বা শ্রীমতী ইন্দিরা গান্ধী আসেন। কিন্তু সেই 81-82 সালের পুলিশের আচরণ সঠিক, মানুষের জন্য কাজ করবে, এবং যে অবস্থা আজকে হবার জন্য রাজনৈতিক নেতাদের দুঃখের শেষ নেই, হঠাৎ বিবেক যেগুলো আবিষ্কার করলেন পুলিশ নাকি আইন মাফিক কাজ করছে না, তখন মনে রেখে 81 সালে অনেকগুলো 7টা ডাইরেক্টিভ
ওরা দেন সুপ্রিম কোর্ট। ট্র্যাজেডি হচ্ছে তখন থেকে ওটা বাক্সবন্দী হয়ে পড়েছিল। 1996 সালে দুজন প্রাক্তন পুলিশ অফিসার ডিজি তারা গিয়ে সুপ্রিম কোর্টে যান, পিআইএল করেন যে আপনারা যে রেকমেন্ডেশনগুলো ওগুলোকে আপনারা কার্যকরী করুন। দলগুলো করতে চাইছে না, কারণ তাহলে রাজনৈতিক দলের হাত থেকে পুলিশের কর্তৃত্ব বেরিয়ে যাবে, বেআইনি কাজগুলো এই আমাদের দলগুলো করাতে পারবে না। দয়া করে পুলিশ অফিসাররা সুপ্রিম কোর্টে যান, পিআইএল করেন রেকমেন্ডেশনগুলো কার্যকরী করার জন্য। সুপ্রিম কোর্ট খুব গুরুত্ব দিয়ে সবকিছু এক্সামিন করে 7টা ডাইরেক্টিভ দেন। প্রথম ডাইরেক্টিভ ছিল ওটা যেটা শাসক দলের শুধু কাছে পুলিশে কাজ করতে হয় বলে, পুলিশের কাজে বেআইনি কাজ করানো, দলের হয়ে কাজ করানো, মানুষকে কষ্ট দেওয়া, আইনের শাসন দুর্বল করার প্রথম কারণ রাজনৈতিক দলগুলো শুধুমাত্র দলের কাছে পুলিশ আনসারেবল থাকে বলে। সেই জন্য রেকমেন্ডেশন ছিল একটা ওইভাবে প্রত্যেকটা রাজ্যে একটা করে সিকিউরিটি কমিশন হবে, যা থাকবেন তাতে শাসক দল, বিরোধী দল, যারা Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। নন পলিটিক্যাল সিভিল সোসাইটি কজন থাকবেন যার কাছে পুলিশ জবাবদিহি করবে, ডিজি টেনিওর, ওসি টেনিওর, পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঋতব্রত বাবু এত কথা বললেন, তরুণ জানেন না হয়তো, যে যখন হয়তো বহুদিন কেন্দ্রীয় সরকারকে সমর্থন ওরা দিয়েছেন, কখনো উচ্চারণ করেছেন ওদের সরকার যে এগুলোকে আপনারা করুন, পুলিশ স্বাধীনভাবে কাজ করুক, দলের কথা মেনে অন্যায় না করেন। এই ওটা বহুকাল ছিলেন তো সন্দীপবাবু, আমাদের আমলে কেউ বলেন যে পুলিশকে বোম মারতে হবে, এগুলো জানা পাবলিকলি না বললে আমাদের মুখ্যমন্ত্রী বলেননি যে বলেন পুলিশকে বোম মারো তার মাথায় অক্সিজেন কম যায়। সবটার না আপনি রিলেট করলে দুটোকে করতে চাইছেন। আমি বললাম যে সিচুয়েশন এখন ডেভেলপ করেছে, যে সিচুয়েশনে রাজ্য রয়েছে, আমি শুনছি আপনারা কেন এটাকে এক্সিকিউট করার জন্য আপনারা বলেননি কেন্দ্র সরকারকে, তখন কেন করেননি? পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারতো, অন্যায় দলের জন্য অন্যায় করতো না, আপনাদের সঙ্গে পালিয়ে গেলে ভালো ব্যবহার করতো। আপনার আনুসর রহমান সময় এসপি পা নাচাতো না। যদি আপনারা এই রেকমেন্ডেশনগুলোকে এক্সিকিউট করার জন্য আপনাদের দল তখনকার কেন্দ্র সরকারকে করতে, আমি শুধু একটাই সন্দীপবাবু লাস্ট কথা আমি যোগ করব, আমরা আমাদের জয়প্রকাশ বাবু নতুন গেছেন, ওকে একটু জানার জন্য বলি। ওদের দলের যিনি লিগাল সেলের প্রধান আহ্বায়ক সমীর পাল, তিনি নাকি আমাদের রাজ্যপাল মশাইয়ের কাছে যাবেন, আবেদন করবেন এই যে 7টা ডাইরেক্টিভ সুপ্রিম কোর্টের দেওয়া, সেগুলোকে যেন ওকে এফেক্ট দেওয়া হয়, কার করা হয়, আবেদন জানাতে যাবেন সেখানে। যে করা একটাই সমস্যা যে দয়া করে করেন মানুষের সাথে, দলের শুধু দলকে সেবা করতে গিয়ে যেন। আমি সোমনাথ বাবুর কাছে আসবো। সোমনাথ বাবু, পুলিশের বদলি তো আমি বুঝলাম, কিন্তু দল কি করছে? অনুব্রত মণ্ডল সম্পর্কে যদি নেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ভালো সংগঠক শেষ অবধি যাব, আপনি বলুন যে তৃণমূল কংগ্রেসের কোন শৃঙ্খলা রক্ষা কমিটির কটা মাথা আছে ঘাড়ে যে তারা সেটাকে অপোজ করবে? অনুব্রত মণ্ডল শৃঙ্খলার বাইরেই থাকবে, সেটাই স্বাভাবিক। আমি শুধু একটা কথা হলো, কিন্তু কথা না শোনার জন্য আপনাকে একটা কথা বলি, যদি অনুব্রত মণ্ডলের কথাতেই পুলিশ অফিসাররা বদলি হতো, তাহলে প্রথম বদলি হওয়ার পরে অনুব্রত বলতো ওই পুলিশ অফিসারকে এনে আমাকে দাও, সেই পুলিশ অফিসার আমার কাজ শুনে কথা বলবে। 4-4 পুলিশ অফিসার আপনাকে, তাহলে 4-4 না বলেনি, বললে কখনো 4 এসপি কিংবা 4 বদলি হতো না। তার কারণ হচ্ছে কাজের অবহেলা। দেখুন, যিনি পুলিশ আছেন তিনি প্রশাসনকে সাহায্য করবেন বলে পুলিশ, আমাকে বলতে দেবেন প্লিজ। পুলিশ কেন? পুলিশ প্রশাসনকে সাহায্য করবে জন্য। প্রশাসনিক নেত্রী আমাদের ওখানে জেলার নেতা হচ্ছে অনুব্রত মণ্ডল, ডেফিনেটলি তার কিছু সাজেশন মানতে হবে, কারণ আপনারাই কদিন আগে বলেছিলেন ওই যে বাড়িতে বোম বাঁধা হচ্ছিল সেই বাড়ির ইনফরমেশন যদি পুলিশের কাছে থাকতো, পুলিশ আগে অ্যারেস্ট করতো। এই ইনফরমেশন আজকে যদি দায়িত্ব নিয়ে কেউ দিয়ে দিত, আমি পুলকিত আপনার এই যুক্তিতে। আপনি আমায় বলুন যে অনুব্রত বাবু দলের নেতা, তিনি দলের স্বার্থ দেখবেন,
তিনি দেখলেন যে এক সেকেন্ড তাহলে তো আপনি বলুন যে রাজনীতিবিদরা জন্মগ্রহণই করেন মানুষের স্বার্থ দেখার জন্য। এই ভারতবর্ষের চেহারা পাল্টে যেত। আমি বলছি তিনি দলের স্বার্থ দেখে, মানুষের স্বার্থ দেখে পুলিশের গাড়িতে যিনি বোমা মারতে বলেন তিনি বোমার খবর দেবেন পুলিশকে? আমি মার্জনা চাইছি এই জন্য, আমি মার্জনা চাইছি আমার কল্পনা শক্তিটা আপনারা মিডিয়া এখন অনুব্রত মণ্ডলকে টার্গেট করছেন। যদি কোনোভাবে এই অনুব্রত মণ্ডলকে আবার বীরভূম থেকে সরিয়ে দেওয়া যায়, মানুষের অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলকে যে কোনো আমার সাথে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি গত সপ্তাহে বলেছিলেন আরাবুল ইসলাম মিডিয়ার টার্গেট, তো মিডিয়ার টার্গেট বলে তৃণমূল তাকে সরিয়ে দিল, বহিষ্কার করলো? আমি জানতে চাইছি। আমি আপনাকে বলছি তো আমি জাস্ট ফ্ল্যাশব্যাকে যাই। মিডিয়া টার্গেটের জন্য আমার মনে হয় না আমি বলেছিলাম আরাবুল মিডিয়া টার্গেট। আমি প্রথমবার বলছি আরাবুল এত বড় নেতা, ডেফিনেটলি এত বড় নেতা, আপনারা চাইছেন আজকে শাসক দলের বিরুদ্ধে যে দলগুলো আছে সেই দলের সংগঠনরা যাতে হাত পা ছড়িয়ে ওই সদাই শেখকে নিয়ে করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখের হাসি চওড়া করে যখন এই তপন শুকুর কিংবা মজিদ মাস্টারের গ্রেফতারের দাবি এবিপি আনন্দ তুলতো, আমরা তুলতাম, দিনের পর দিন প্রতিপক্ষ হতো, সেটা আপনারা যাতে ক্ষমতা আসতে পারেন সেই জন্য? সুমন একটা কথা বলি, ওইদিকে মিডিয়া কাকে টার্গেট করছে আমার মনে হয় মিডিয়ার কাজ মিডিয়া করছে, মিডিয়া সত্যটা তুলে দিচ্ছে, মানুষ তার থেকে করছে। একটা কথা শুধু বলে, একটা কথা যেটা আমার বন্ধু সোমনাথ বলল যে পুলিশ নিশ্চয়ই দায়িত্ব পালন করতে পারেনি তাই সরানো হয়েছে, এটা কিন্তু আমি একদিকে সাপোর্ট করছি। সেই কারণটা হচ্ছে দেখুন যেদিন মাকড়া গ্রামে হলো পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকলো, সব বাহিনী ঢুকলো অনুব্রতর, সেটাতে ঠিক আছে। আজকে তারপর থেকে একের পর এক দলীয় লোকরা গেছে যে লোকদের কাছে শুনতে, তাদের আটকেছে। দেখবো এক নজরে আমার বক্তারা কি বললেন। ঘণ্টাখানেকের এই অনুষ্ঠানে একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গে কথা বলবো আমরা, ছোট্ট বিরতির পর সঙ্গে থাকি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। ঘণ্টাখানেকের এই অনুষ্ঠানে এই পর্বে আমার সঙ্গে অতিথি বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। রাহুলবাবু, আপনাকে স্বাগত। কিন্তু প্রথমেই বলবো যে আপনার চোখে ভেবেছিলাম তীব্র লোভ হবে, 2016 ক্ষমতার কাছাকাছি আসার লোভ। তৃণমূল কংগ্রেসের এ বি সি সমস্ত স্তরের নেতৃত্বর একটাই অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্দিকে উন্নয়নের এই রকম কর্মকাণ্ড করছেন, আপনারা সেদিকে দেখছেন না, শুধুমাত্র নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে রাজ্যে অশান্তি বাঁধাচ্ছেন প্রতিদিন। না, অশান্তি বাঁধালো কারা? এই যে বীরভূমে যে পারুই থানার বিভিন্ন গ্রামে যে অশান্তি হচ্ছে, ওরা যদি দলবল নিয়ে ওই গ্রামগুলোকে দখল করতে না যেত তাহলে আজকে এই অশান্তি হতো না, এই খুন খারাপি হতো না। আপনারা তো বীরভূমে খুব একটা যান না, এত সমর্থক, এত বিজেপির গ্রাম, তাও সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, এলো কোথা থেকে? না, তৃণমূলের কুকর্মের জন্য লোক তৃণমূল ছেড়ে আমাদের কাছে আসছে, আমাদের এখন যেতে হচ্ছে না। আমি এখন পর্যন্ত কোনো নেতাকে, কোনো ব্রোকারেজকে, কোনো আপনার সেলিব্রিটিকে ফোন করিনি আজ পর্যন্ত যে আপনি আমার পার্টিতে যোগদান করুন। যতজনকে আপনি, এর কারণ তো এটাও হতে পারে যে কেন্দ্রে আপনারা ক্ষমতায়, আপনার শাসক দলের কাছাকাছি থাকার একটা প্রবল সুবিধে আছে, আপনারা শেল্টার দিতে পারবেন। এখানে তো শাসক দল আছে, শাসক দল থেকে ছেড়ে আসছে কেন? আপনি যে গ্রামগুলো আপনি দেখছেন, আমি আজকে যেটা পারুইয়ে দেখলাম, আমাদেরকে চৌমণ্ডলপুর ঢোকার ঠিক 1-2 কিলোমিটার আগে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আমাদের গাড়িতে যখন তুলে নিয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় গাড়ি থামছে কেন? গ্রামের লোকেরা
তারা এসে ওখানে বাধা দিচ্ছে। এইটাই তো আমি বলছিলাম ধরে নিয়ে যাবে। শেল্টার দুপক্ষ দিতে পারে, এক পক্ষ রাজ্যে ক্ষমতায় আছে, সেখান থেকে যারা পরিত্রাণ চাইছে তারা আপনাদের কাছে যাচ্ছে, কারণ আপনারা কেন্দ্রে আছেন, সেই শেল্টারটুকু দিতে পারেন বলে সেটা হচ্ছে সিপিএম এর ক্ষেত্রে, কংগ্রেসের ক্ষেত্রে, অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। তৃণমূলের ক্ষেত্রে তো প্রযোজ্য নয়। তৃণমূলে আছে ওরা, ওইখানে তো কোথাও যে পারুইয়ের ওই সমস্ত মুসলিম গ্রামগুলো কোথাও তো বিজেপির কোনো অস্তিত্ব ছিল না, ওরা তো তৃণমূলেই ছিল। তাহলে তৃণমূল ছেড়ে এখানে আসছে কেন, আর তাও মুসলমান? আজকে না, আমি কেন আসছে আপনাকে বলি, আমার ব্যাখ্যাটা সেটা হচ্ছে যারা এই তৃণমূল আমলে বঞ্চিত, যারা ধরুন ভেরির ভাগ পাচ্ছে না, যারা খাস জমির ভাগ পাচ্ছে না, 100 দিনের কাজের ক্ষেত্রে বঞ্চিত, পঞ্চায়েতের সম্পত্তি বন্টনে বঞ্চিত, জমির দালালিতে বঞ্চিত, এই মানুষরা বিজেপিকে ধরছে। তার কারণ তৃণমূল বা যে কোনো সরকারের ক্ষেত্রে সুবিধে বা ডোল গিভিং, ডোল বন্টনের যে রাজনীতিটা সেটা সীমিতই থাকে, যারা পাচ্ছে না সেই বঞ্চিতরা বিজেপিতে আসে। এই যে এতগুলো গ্রাম, শুধু বীরভূম নয়, সারা পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ মুসলিম গ্রাম পুরোটা কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বলতে চান যে চৌমণ্ডলপুর হোক বা ওর আশপাশে যে কটা গ্রাম হোক, সবকটা গ্রামের তো আর তৃণমূলের কেউ নেই? তাহলে সবকটা গ্রামের লোকই ধান্দাবাজ, সবকটা গ্রামের লোকই আপনার তোলাবাজ, সবকটা গ্রামের লোকই। আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যে এই রকম একটা সময় বেনজল ঢুকে পড়ে। আপনি বেনজলের কথা জানেন, আজকে 3 বছরের মাথায় এই বেনজলদের কাণ্ড কারখানায় তৃণমূল কংগ্রেসের নেতাদের একটা বক্তব্য পাওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না। 34 বছরের বামেদের দলের বেনজলরা এখনো অবধি তার জন্য বামেরা সাফার করছে। এই যে স্রোতে বেনজলে ঢুকছে রাজ্য বিজেপিতে, আপনি আটকাতে পারবেন? দেখুন, সিপিএম এ অন্তত 10টা বছর ঠিক ছিল। 10টা বছর কিন্তু গুন্ডা মস্তান এরা সিপিএম কে কন্ট্রোল করেনি, পার্টিটা কন্ট্রোল করেছে সবাইকে। কিন্তু 10 বছর পর থেকে যখন আস্তে আস্তে সিপিএম এর মধ্যে ঘুণ ধরা শুরু হলো, নেতাদের মধ্যে ঘুণ ধরা শুরু হলো, নীতির জালিয়াতি শুরু হলো, তখন থেকে আস্তে আস্তে পার্টিটা কিন্তু সম্পূর্ণ এই সমাজ বিরোধী বলুন এদের কবজায় চলে গেল। কেন? জনগণ থেকে দূরে সরে গেল। আমি যদি আপনার থিওরিটাই মানি যে প্রচুর মানুষ আসছেন তৃণমূলের থেকে বীতশ্রদ্ধ হয়ে, তৃণমূল দ্বারা অত্যাচারিত হয়ে, তারা তো আদর্শের জন্য বিজেপিতে আসছেন না, তাদের নিয়ে ভবিষ্যতে পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? না না না, আদর্শের জন্য দেখুন প্রথমে সবাই আসে না, বিভিন্ন কারণের জন্য লোকেরা আসে। সেই কারণ মানে না তৃণমূলকে আপনি হ্যাঁ বিজেপি করতে পারবেন? না না না, আজকে তো যারা আসছে তাদের আমরা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করছি। লোয়ার লেভেলে আমরা কয়েক হাজার ট্রেনিং এর ব্যবস্থা করেছি, সেই লোকগুলো যাতে বিজেপির ভাবধারা, বিজেপির কাজে, বিজেপির উদ্দেশ্য, কর্মপন্থা সমস্ত সম্পর্কে যাতে নিজেরা বুঝতে পারে যে কোথায় এসছি। কারণ এক একজন এক এক জায়গা থেকে এসছে, কংগ্রেস থেকে এসছে, সিপিএম থেকে, তৃণমূল থেকে, এক একজন এক এক রকম ভাবে অভ্যস্ত। তাদের বিজেপিকরণ করার কাজ তো আমরা চালাচ্ছি না, কিন্তু এইভাবে বিজেপিকরণ হয়? আমি বলছি সদাই শেখ দাপুটে নেতা, আরএসপি করতেন, তারপরে অনুব্রত মণ্ডলের সঙ্গে তৃণমূল করতেন, তার দক্ষিণস্থ হিসেবে এখন বিজেপিতে। আপনাদের রাজনৈতিক লাভ হতে পারে, কিন্তু মনে হচ্ছে না যেটা খুব শর্ট টার্ম। মানে আমি বলছি আদর্শ ছাড়া একটা দলে শুধুমাত্র সুবিধের জন্য, বা আমি বলছি সুবিধাজনক অবস্থানের জন্য যারা আসেন তারা আলটিমেটলি দলের সম্পদ হন। দেখুন, আমি একটা কথা বলি, বাংলা একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখানে যদি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিচ পর্যন্ত যারা নেতা তারা যদি টাকা লুটবে, সারদার টাকা খাবে, আর নিচের যারা কার্যকর্তারা তারা হাত গুটিয়ে বসে থাকবে, তারা খালি পেটে বসে থাকবে, এ হতে পারে না। যার জন্য আজকে এই তোলাবাজি, লুট সর্বত্র চলতে শুরু করেছে। কিন্তু ওপরের মাথা যদি ঠিক থাকে, আমি একটা শুধু উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। অটল বিহারী বাজপেয়ী সরকারটা চলেছিল, আপনি দেখেছিলেন। সেই সরকারে যে পার্টিগুলো সাপোর্ট করেছিল সেই নেতাগুলোকে আপনি ভালো রকম জানেন, কোন কোন পার্টির কে কে নেতা ছিল, আর তাদের বিরুদ্ধে অতীতে কত দুর্নীতি ছিল, কত নানা রকম কেচ্ছা ছিল। কিন্তু বাজপেয়ী সরকারের আমলে দেখুন তারা শুভবোধ বালকের মতো কাজ করেছে। অর্থাৎ প্রধান যিনি সৎ হবে, প্রধান যিনি থাকবেন তিনি যদি আদর্শবান হবেন, তাহলে স্বাভাবিকভাবেই গোটা পরিবারটা ঠিক থাকে। রাহুল বাবু, এটা একটু বেশি আশাবাদ হলো না? তার কারণ হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে মানুষ বিজেপিতে আসবেন, দস্যু রত্নাকর এলেও শুধু বিজেপির আপনি শিবির আর ক্যাম্প করে বিজেপির ভাবাদর্শ দিয়ে আপনি বাল্মীকি করতে পারবেন? শিবির ক্যাম্প পারবেন। শিবির ক্যাম্পের সঙ্গে সঙ্গে কি বললাম, যদি নেতা চোর হবে তো কার্যকর্তা চোর হবে, যদি নেতা খুনে উস্কানি দেবে কার্যকর্তা খুনি হবে।
আপনি দেখুন, আমি আপনাকে একটা শুধু ধরিয়ে দিচ্ছি, আমার পার্টির বীরভূমের যে প্রেসিডেন্ট দুধকুমার মণ্ডল দারুণ কাজ করছে, আপনি দেখছেন খুব ভালো কাজ করছে, লড়াই করছে, সংঘর্ষশীল, কিন্তু সে ভাবাবেগে বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতার পাল্টা বিবৃতিতে সে বলে ফেলেছিল আমরাও জ্বালিয়ে দেবো, ওই করবো সেই করবো। সঙ্গে সঙ্গে আমি তার প্রোটেস্ট করেছি এবং সঙ্গে সঙ্গে দুধকুমার মণ্ডল হৃদয় থেকে বুঝতে পেরেছে যে না, এটা আমার বলা ঠিক হয়নি, সঙ্গে সঙ্গে সে উইথড্র করে নিয়েছে। আজকে আপনি বলছেন যে হৃদয় পরিবর্তন বাংলা সিনেমায় নয়, রাজ্য বিজেপিতেও হয় না। না না, আমি বুঝলাম, নেতা থাকবে বাকি সব ঠিক। আমি এই কথাটাকেই চ্যালেঞ্জ করছি, নেতা ঠিক থাকবে বাকি সব ঠিক থাকবে। ইউপিএ সরকার 1 এবং 2 নেতা কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিংহ। বিজেপি আপনারা কেউ, আপনাদের জাতীয় স্তরের কোন নেতা মনমোহন সিংহের ব্যক্তিগত সততা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি, তোলার অতিরিক্ত প্রশ্ন তোলেনি মানে কয়লা কেলেঙ্কারিতে ব্যক্তিগত সততা। আমি আপনাকে বলি যে ব্যক্তি মনমোহন সিং দুর্নীতিগ্রস্ত, এ কথা কিন্তু আদবানিজি থেকে নরেন্দ্র মোদী অবধি কেউ বলেনি। আমি বলছি কিন্তু গোটা, আপনি যথার্থই বলেছেন যে গোটা ইউপিএ 1 এবং 2-তে দুর্নীতির ঢেউয়ের মতো, সুনামির মতো গ্রাস করেছিল মন্ত্রিসভাকে। না এক সেকেন্ড, তো আপনার এই থিওরি তো আমি মানছি না যে মাথা ঠিক থাকলে দল থাকবে। যে মনমোহন সিং তো ইউপিএর নেতা ছিলেন না, মনমোহন সিং ইউপিএর মুখোশ ছিলেন, আসল নেতা নেত্রী তো পেছনে ছিল, মার ছেলে। অতএব তারা তো সব করিয়েছে, ও তো রোবট ছিল, যেভাবে সুইচ টিপেছে সেভাবে চলেছে। অতএব সেই কারণে যখন কেউ মনমোহন সিং এর কাছে কোনো প্রবলেম নিয়ে যেত, মনমোহন সিং বলতেন যে কথাটা ঠিক আছে, আমি মানছি, এক্ষুনি কিছু বলতে পারছি না, আমি আপনাদের পরে বিষয়টা জানাচ্ছি। এই পরেই রয়ে গেল। তার কারণ মনমোহন সিং যদি মনমোহন সিংকে দেখে যদি ইউপি সরকার চলতো, তাহলে ইউপি সরকার সৎ থাকতো। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আমি যদি বলি যে আপনাদের ক্ষেত্রেও নরেন্দ্র মোদী হচ্ছেন পলিটিক্যাল ফেস, আসল পিছন থেকে আসল চালিকা শক্তি হচ্ছে আরএসএস এবং নাগপুর থেকে সরকার পরিচালিত হচ্ছে, মানে আপনি যে থিওরিতে মনমোহন সিংকে বললেন, আমি সেটা এখনকার বিজেপি সরকারকে বলবো। দেখুন, মোদিজির কাছে আপনি যাবেন, প্রবলেম বলবেন, 5 মিনিটের সলিউশন। তার মানে কোনো জায়গা থেকে খবরাখবর নিতে হয় না। আমরা আরএসএস কে শ্রদ্ধা করি, আমি নিজে একজন স্বয়ংসেবক। আমরা মনে করি যে এই পৃথিবীতে আরএসএস এর মতো এত বড় একটি সামাজিক সংগঠন পৃথিবীতে নেই, এবং ডিসিপ্লিন, ওয়েল ডিসিপ্লিন, দেশভক্ত। অতএব সেই কারণে আরএসএস আমাদের হাত ধরে ধরে চালায় না, আরএসএস এর থেকে আমরা প্রেরণা নিই। কিন্তু নরেন্দ্র মোদী আর লালকৃষ্ণ আদবানির দ্বন্দ্বে আরএসএস কে হস্তক্ষেপ করতে হয়নি, মোহন ভাগবতকে হস্তক্ষেপ করতে হয়নি। শুনুন, আরএসএস হচ্ছে আমাদের প্রেরণার মূল কেন্দ্র। যদি আমরা প্রত্যেকে নিজস্ব ভাবে বড় হয়ে গেছি, এবার বাড়ির যিনি মূল অধিকারী থাকে সে তো ছেলে পেলেদের ছেড়ে দিয়েছে, করো তোমরা কাজ। যদি তাদের মধ্যে বিরোধ লাগে, ঠিক একই কথা তো 10 জনপদ বলতে পারে যে আমরা ছেড়ে দিয়েছি, ছেলে না কোথায় ছেড়ে দিয়েছে, ও তো পুরো রিমোট, নইলে সে তো বলতে পারেনি কোনো কথা, সে তো কোনো একটা উত্তর দিতে পারতো না, সমস্ত লোকের হাসাহাসি করতো। প্রধানমন্ত্রী, তার কোনো একটা সে নেই, সে 5 মিনিটে কিছু বলতে পারে না। আচ্ছা, এবার আমি আমার দ্বিতীয় পর্বে আসি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উইথ আ সে। আমি আপনার শেষ বাক্যটা তুলে নিলাম। নরেন্দ্র মোদী নিঃসন্দেহে শক্তিশালী ভাবমূর্তি এবং একটা সবল সরকারের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। আপনারা 2016 বিধানসভা নির্বাচন ফেস করবেন 2014 থেকে সম্পূর্ণ একটা আলাদা প্রেক্ষিতে। 2014-তে অপরীক্ষিত মোদী হাওয়া, মোদী ঢেউ ছিল। একটা সরকার 2 বছর থাকলে তার যাবতীয় সাফল্য সত্ত্বেও তার ভেতরে প্রতিষ্ঠান হয়ে যায়, সে প্রতিষ্ঠান বিরোধিতাও আস্তে আস্তে জন্ম নেয়। এই মুহূর্তে রাজ্য বিজেপির মুখকে নরেন্দ্র মোদী তো হতে পারেন না। না, রাজ্য বিজেপির মুখ কি আছে? রাজ্য বিজেপি আন্দোলন করছে, রাজ্য বিজেপি এগিয়ে যাচ্ছে, মানুষ গ্রহণ করছে, মানুষ সমর্থন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একটা বিরোধী শক্তি হিসেবে আপনারা দিতে চলেছেন, একটা তো ফেস চাই। ঠিক যেভাবে আপনারা 2014-র আগে একটা মুখ নিয়ে এলেন নরেন্দ্র মোদী, গোটা দেশ জানলো যে বিজেপিকে ক্ষমতা আনলে একজনই প্রধানমন্ত্রী হবেন, তার নাম দামোদর ভাই নরেন্দ্র মোদী। সেটা কি না, সেটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 1.5-2 বছর আগে করেছে কি? আচ্ছা, সময় আছে তো, 16-র আগে 15-তে করবেন, কবে দেখা যাবে, পার্টি করবে, চিন্তা করবে এই বিষয়ে। আপনি হবেন? আর না, আমাদের পার্টি এরকম লজ্জা পাচ্ছেন না, লজ্জার কোনো ব্যাপার নেই, আমাদের পার্টি এরকম নয়। এটা দেখুন,
ঠিক করবে পার্টি, আর ঠিক করবে রাজ্যের জনগণ, আর ঠিক করার মালিক কিছুটা আপনারা। মিডিয়ার পার্টির দলের ভেতরে না থাকতে পারে। অতএব এই যে আপনারা মতামত সংগ্রহ করছেন, আমাকে জিজ্ঞাসা করছেন, অস্বস্তিতে ফেলছেন, তো এই সমস্ত ব্যাপারগুলো আপনারা করে আপনার নিজেরও তো একটা ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকবে, মনের ইচ্ছে থাকবে। যে লোকের উচ্চাকাঙ্ক্ষা নেই সে জড় পদার্থ, সে মানুষই নয়, নইলে মিথ্যুক হবে। উচ্চাকাঙ্ক্ষা না থাকলে মানুষ কখনো বড় হবে? আপনি আজকে এবিপি আনন্দের চ্যানেলে একটা মূল পদে আছেন, আপনি কি ইচ্ছা হয় না যে আরো কোনো যে দেশ জুড়ে যে চ্যানেল আছে তার সর্বোচ্চ পদে যেতে, সারা দেশ আপনার নাম জানে? এটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। সত্যি কথা বলতে হয় না, এটা হয় না, তার কারণ একটা ব্যাখ্যাও আছে। মানুষকে দেখুন, স্বাভাবিক পৃথিবী জুড়ে এখন রিজিওনাল চ্যানেল এবং আঞ্চলিক ভাষার চ্যানেলে রমরম। ব্যাস, রিজিওনাল চ্যানেলেই আপনি শ্রেষ্ঠ থাকবেন, এটা তো স্বাভাবিক আপনার মনের মধ্যে আসবে। গোটা পৃথিবী জুড়ে এই ট্রেন। যাই হোক, আমি আপনাকে পরের যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে, আপনি বলছেন সময় আছে, এই সময়ের জন্য রাজ্য বিজেপি কতটা প্রস্তুত? আপনি যেটা বললেন সেটা যথার্থ, সেটা আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতা, আমাদের গ্রামেগঞ্জে যে সাংবাদিকরা ঘুরছেন তারাও বলছেন যে বিজেপির একটা উত্থান হচ্ছে, সেটা আপনাদের একেবারে অ্যারিথমেটিক পরিসংখ্যানও তাই বলছে। সামনে পুরসভা ভোট, কলকাতা পুরসভা প্লাস 82টা মোট পুরসভার ভোট, কতটা এটা সংগঠন লাগে? তো রাজ্য বিজেপির সংগঠন এই মুহূর্তে কতটা পোক্ত? না দেখুন, আমি আপনাকে একদম অকপটে স্বীকার করছি, আমি রাজনীতিতে কোনো মিথ্যাচার করিনি, মিথ্যা কথা বলিও না। মানুষ শুনছে, মানুষ বুঝুক ব্যবস্থাটা। যে অ্যাচিভমেন্টটা আমাদের সামনে চলে এসছে তার তুলনায় আমাদের শক্তি কম। মানুষের প্রত্যাশা পড়ে পাওয়া 14 আনা, একদম মানুষের প্রত্যাশা বেশি আমাদের উপর। কারণ হচ্ছে একটাই, আমরাই শেষ পার্টি। কারণ কংগ্রেসের উপর আর মানুষের আস্থা নেই, কংগ্রেস পারবেও না কিছু করতে। সিপিএম তো মানুষ দেখে বিতস্ত্রদ্ধ, আর মুখও দেখতে চায় না। খুব আশা ছিল মানুষ। শেষ পার্টি বলবেন না, নট টেস্টেড ইয়েট? আমাদের পরীক্ষা হয়নি। আমি শেষ পার্টি বলছি, একবার ট্রাই করে দেখুন। শেষ পার্টি কেন বলছি আমি আপনাকে, তৃণমূল কংগ্রেসকে দেখার পর যে আশা প্রত্যাশা মানুষের আকাশচুম্বী ছিল, দেখার পর কিন্তু মানুষ মানে হতাশা, বিরক্তি, ঘৃণা সমস্ত কিছু জন্মে গেছে। এখন মানুষ আশা করছে এই বিজেপির ওপর এই লাস্ট পার্টি। কেন লাস্ট পার্টি বললাম? বিজেপির পরে আর কোনো পার্টি নেই বাংলায় ক্ষমতায় আসার মতো। অতএব বিজেপি যদি ফেল করে তাহলে পশ্চিমবাংলা শেষ, আর পশ্চিমবাংলা কোনোদিন জাগবে না, পশ্চিমবাংলা ভবিষ্যৎ কোনোদিন জাগবে না। ওই কারণে আমরাই হচ্ছে শেষ আশা ভরসা। কারণ এখানে যদি পঞ্চম একটা পার্টি থাকতো, যে পার্টিটা ক্ষমতায় আসতে পারে, তাহলে নয় লোকে এটা আশা করতে পারতো, কিন্তু আজকে কেউ নেই। রাহুলবাবু, 3 বছর আগেও কি রাজ্য বিজেপি এই চেহারায় আসতো, এটা কেউ আশা করতে পারতো? 1 নম্বর। 2 নম্বর, যে কে বলতে পারে যে আগামী কয়েক মাসের মধ্যে এখানেও একটা কোনো বাঙালি অরবিন্দ কেজরিওয়ালের জন্ম হবে না? মানে আমি বলছি, রাজনীতিতে ভবিষ্যৎবাণী কি করা সহজ? পরিষ্কার করা সম্ভব। এই কারণে আমি বলি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় দুঃস্বপ্নেও ভেবেছিলেন যে রাজ্য বিজেপির ভোটের পার্সেন্টেজ প্রায় 17% পৌঁছতে পারবে। কে ভেবেছিল না ভেবেছিল জানি না, আমি ভেবেছি, আপনার চ্যানেলে বারবার বলেছি, মানে এখানে না এসে বলতে পারি, আপনার চ্যানেল দ্বারা বলেছি যে এই লোকসভা নির্বাচনের পরে কংগ্রেস আর সিপিএম এই রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আত্মপ্রকাশ করবে বিজেপি, বিজেপি হবে মূল অল্টারনেটিভ। এই কথাটা তখন আপনাদের অনেকেরই ভালো লাগেনি বা বোধগম্য হয়নি, আজকে সেটা বোধগম্য হয়েছে। এবং 2016 সালে যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে, আজ থেকে 5 বছর আগে আমি এই বিধানসভা নির্বাচনের আগে আমার পার্টির লোকেদের বলতাম, আমি সেদিন বুদ্ধিজীবী সেটা তো রাজ্য সভাপতি হতে গিয়ে আপনাকে বলতেই হবে। আপনি বলছে আপনি আশাবাদ না করলে লোকে বিজেপি করবে কেন? আমি মিথ্যা আশাবাদী নই, আমি মিথ্যা আশাবাদী নই, আর লোককে মিথ্যা আশা দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আপনি যতগুলো আমার বক্তব্য আপনি এখন পর্যন্ত দেখেছেন, হ্যাঁ, আপনি এখানে বসে আজকে এই 30 তারিখে বলুন যে কলকাতা কর্পোরেশনের কি কিরকম ফল করবে। দেখুন, 6 মাস আছে ঠিক। দেখুন, কলকাতা কর্পোরেশনের জন্য আমরা তৈরি হচ্ছি, মানুষও আমাদের আশীর্বাদ করার জন্য তৈরি আছে। কিন্তু এখানে একটাই প্রশ্ন বারবার ভেসে আসছে, যদি মীরা পান্ডের ইলেকশন কমিশন থাকতো কিছুটা আশার আলো হয়তো দেখতে পেতাম। কিন্তু ইলেকশন কমিশনে যেভাবে পরিবর্তন হয়েছে, যে এরকম ভাবে ইলেকশন কমিশন এখন পরিচালিত হচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন, তাতে ভোট কতদূর সুস্থ হবে, ভোট কতদূর মানুষ দিতে পারবে, এই অনেকগুলো প্রশ্ন কিন্তু এর মধ্যে আছে। সেই জন্য আমি মনে করি না যে 2015 তে যদি ভোট লুট করে কিছু একটা ভালো ওরা করে ফেলতে পারে,
তার মানে যে 2016-র বিপদ ওরা এড়িয়ে গেল তা নয়। 2016-র বিপদ 2016-র জন্য দাঁড়িয়ে আছে তৃণমূলের কাছে। আর আমি আপনাকে বলছি, যত দিন যাবে তৃণমূলের অবক্ষয় বাড়বে, তৃণমূলের চুরি, লুট, গুন্ডামি, রাহাজানি আরো ধীরে ধীরে বাড়তে থাকবে। সেইটাই কি আপনাদের ভরসার জায়গা, যে ওই নেতিবাচক তৃণমূল ভোটটাকে নিজের দিকে নিয়ে আসা? না, নেতিবাচক নয় তো, আমরা তো পশ্চিমবাংলার মানুষের কাছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতিবাচক বামেদের ভোট, না বাম, সেটাকে তো চ্যালেঞ্জটা ছিল হ্যাঁ মমতায় রূপান্তরিত করা। ভোটের গুরুত্ব অনেক বেশি। আপনি এটাও জানবেন, পজিটিভ ভোটের চেয়ে নেগেটিভ ভোট বেশি। অতএব নেগেটিভ ভোট যদি আপনি না আনতে পারেন, পজিটিভ ভোটে কোনো পরিবর্তন সম্ভব নয়, আমূল পরিবর্তন হতে পারে না। বিজেপি যেখানে আছে, আজকে আমার বিধানসভায় একটা সিট আছে, আপনি পরিবর্তনের কথা বলছেন, এই শব্দটা আপনার কোনো এখনো ভয় জন্মায়নি? না না না, পরিবর্তন, আমি তো বলি প্রকৃত পরিবর্তন। আমি তো ওই সময় বাবা এই পরিবর্তন হলো আবার আরেকটা পরিবর্তন। না, আমি দেখুন বাংলার মানুষকে বলেছিলাম যে রঘু ডাকাত তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। আজ বাংলার মানুষ বলছে যে আপনি ঠিক বলেছিলেন বা বিজেপি ঠিক বলেছিল, সত্যি রঘুকে তাড়িয়ে কালু এসছে। সেই জন্য আমি বলেছিলাম যে পরিবর্তন করুন, প্রকৃত পরিবর্তন করুন। এখন মানুষকে যেটা আমরা বলছি প্রকৃত পরিবর্তন, পরিবর্তনের পরিবর্তন, মানে কালুকে তাড়িয়ে আপনারা ভুলু টুলু নন, না প্রকৃত পরিবর্তন। আমি রাহুল বাবু, প্রচুর মানুষ প্রশ্ন করেছেন আপনার উদ্দেশ্যে, ফেসবুক, টুইটার, আমাদের ক্যামেরার সামনে। দ্রুত একটি প্রশ্ন নেব। আমার রাহুল সিনহাকে একটি প্রশ্ন, সেটা হলো যে জনগণ যখন ভোট দিয়েছিল লোকসভা ভোটে, তখন তারা মানুষ নরেন্দ্র মোদীকে দেখে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছিল। আমাকে যদি প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদীকে দেখে হয়তো ভোট দিতাম বা দিয়েছি, কিন্তু রাজ্য বিধানসভা ভোটে আমি কাকে দেখে ভোট দেব? বিজেপির মুখটা কে? একই প্রশ্ন, মুখ কে? দেখুন, এই প্রশ্নটা তো আপনার কেন্দ্রীয় নেতৃত্বকে করতে হবে। আর আমি আপনাকে যেটা বললাম এখন, যে দেখুন এখন এটা খুব মানে আগে এই প্রশ্নটা ভাবা। এখন দেখুন বিজেপি এগিয়ে যাক, পশ্চিমবাংলায় তৃণমূল, যেটা বললাম আমি লাস্ট সংগঠন আপনি দিয়ে দিয়েছেন। পরের প্রশ্ন, আপনার নেতৃত্বে বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এবং আপনি বিভিন্ন জায়গায় যেভাবে খুব উচ্চার এবং সোচ্চার কণ্ঠের বিভিন্ন কথা বলেন, আপনার কেন্দ্রীয় দল যদি দিদিমণির সাথে জোটবদ্ধ হয় তাহলে তখন আপনি কি করবেন? আর আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে ভাবেন, বা আপনার দল যদি ক্ষমতায় আসে আপনি কি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? এই দুটি প্রশ্ন ভাবলাম। আর আমি কি স্বপ্ন দেখলাম ওটা এই ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য নয়। প্রযোজ্য হচ্ছে দল কি ভাবছে আর জনসাধারণ কি চায়। প্রথম অংশটা, যে যদি কোনোদিন জাতীয় বাধ্যবাধকতার কারণে কাছাকাছি আসে তৃণমূল কংগ্রেস পার্টিটাই থাকবে না, তার জাতীয় প্রশ্নে এই প্রশ্নে কোথায় আসবে? কারণ আপনি অনেকটা খবর জানেন, বা অন্য যারা আপনাদের মতো সাংবাদিক জগতে আছে অনেক খবর জানেন। তৃণমূলের লোকেরা এই রাজ্যে সিপিএম নেতার সাথে আমার মিটিং বসাচ্ছে, জায়গা তৈরি করে দিচ্ছে। সে তৃণমূলের নেতা ফোন করে বলছে সিপিএম এর অমুক পার্টিতে যোগ দেবে। তৃণমূলের এমএলএ কালকে আমায় ফোন করে বলছে অমুক লোক পার্টিতে যোগ দেবে। আমরা আপনি কবে যোগ দেবেন? বলে আর কদিন, না 5-6 মাস। আমি আপনাকে পরিষ্কার বলি, যেটা আমি বারবার বলছি, পুরো বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু এইখানে আমি যদি বলি আপনার দলও একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, কারণ এই যে মানুষগুলো আপনাকে ফোন করছে, দলে দলে যোগ দিচ্ছে, এরা আসলে বেনজল। রাজনৈতিক আদর্শে ভরসা করে আসছে না। কাকে কাজে লাগাবেন এটাই হচ্ছে মূল শিল্পকলা। ঠিক আছে, মানুষ আসবে, তারা হচ্ছে কমন ক্ষমতার পরশটা পাওয়ার জন্য আসছে, আসুক না। এবার আমরা তো চুজ করব যে কোন লোকটা ক্ষমতার পরশ পাওয়ার জন্য আসে, সেই জন্য কত দূরে তাকে রাখা দরকার, কতটা কাছে আনা দরকার। লোক তো প্রচুর যোগ দিচ্ছে। আপনি বিদ্যুৎজনদের শিবির বদল দেখেননি, যারা বামেদের সঙ্গে ছিল, কি দ্রুত তৃণমূল কংগ্রেস রাতারাতি বুদ্ধ ছেড়ে মমতায়। তৃণমূল কংগ্রেস কি করেছে? তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূলের যারা জীবন দিয়ে লড়াই করেছে তৃণমূলের জন্য, যারা তৃণমূলটাকে এত বড় করেছে, সব লোকগুলোকে প্ল্যাটফর্ম থেকে ফুটপাতে নামিয়ে দিয়ে ওই বিদ্যুৎজনদের বসিয়ে দিয়েছে মূল মঞ্চে। ভারতীয় জনতা পার্টি সেটা করবে না। ভারতীয় জনতা পার্টি বিদ্যুৎজনদের মধ্যে যারা উপযুক্ত তাদের এবং বাকিদের মিশ্রণে হবে। আর বিদ্যুৎজন তো আমরা তো অলরেডি দেখছি বিদ্যুৎজনদের খেলাটা কি আছে। এখন তো মানুষ বহুত বিদ্যুৎজনের উপর আর আস্থা রাখতে পারছে না।
সেই জন্য কিন্তু আপনার চেনার সুযোগটা আমাদের ভালো আছে। লোকসভা ভোটেও এত বিদ্যুৎজনদের টিকিট দিলেন, এত প্রার্থী করলেন, সেটা বুমেরাং হবে না? কেন বুমেরাং? তারা দেখুন কেমন কাজ করছে, আপনি ভাবতে পারছেন? এক একজন বিদ্যুৎজন যখন ডাকছে তখনই আসছে, যখনই প্রোগ্রামে যাচ্ছে। যারা যারা লোকসভার প্রার্থী ছিল তারা নিজেদের কেন্দ্রে গিয়ে এখনো পড়ে আছে। এই অনুষ্ঠানের শেষ পর্বে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি রাহুল বাবু যে আপনার প্রগাঢ় আশাবাদ, আশা নিয়ে আপনি চমৎকার আছেন, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার শেষ প্রশ্ন, আপনার নাম নিয়ে কোনো, যদিও শেক্সপিয়ার বলেছিলেন নামে কি যায় আসে, কিন্তু কোনো আইডেন্টিটি ক্রাইসিস হয় না? রাহুল গান্ধী তো ছিলেন, এখন জনান্তিকে তৃণমূল নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের রাহুল বলে ডাকছে, তো আপনার মনে হয় না যে আমি কে, আমি কোন রাহুল? না না, আমি তো রাহুল সিনহা, আমি এখানকারই বাংলার রাহুল, বিজেপির রাহুল। অতএব এখন মোটামুটি বাংলার মানুষ কংগ্রেসেরও রাহুল না, তৃণমূল কংগ্রেসেরও রাহুল না, এই জন্য কোনো প্রশ্নই নেই। মানুষ বুঝে গেছে বাংলার রাহুল, অতএব সেই জন্য নামে কোনো অসুবিধা নেই। আর আত্মবিশ্বাসের কথা যেটা বলছেন, আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাস করি, এবং আমি আশাবাদের কথা, আশাবাদীও তাই বলছি, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আশাবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। আমাদের ঘণ্টাখানেকের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আগামীকাল আবার ঠিক রাস্তায় দেখা হবে আপনাদের।